আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমরা ধীরে ধীরে অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগের আজকে যে প্রশ্নটি আমি সমাধান করব, সেটির কোড হচ্ছে বেলি। আমরা আজকের পর্বে মোট 20টা গণিত করব, অর্থাৎ এই প্রশ্নের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা আজকে শেষ করব। তো যথারীতি কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের আলোচনা শুরু করি ইনশাল্লাহ। তবে তার পূর্বে আমাকে একটু নিশ্চিত করবেন, আপনারা যারা আমাকে শুনছেন বা দেখছেন জুমে এবং ফেসবুকে, সবাই একটু কমেন্টে জানাবেন যে আমাকে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওকে, মাশাআল্লাহ, শোনা যাচ্ছে তাই না? খুব ভালো। আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি, ফাঁকে ছোট্ট একটা অনুরোধ করব। অনুরোধটি হচ্ছে যে আজকের ক্লাসে অন্তত আপনারা যারা যুক্ত হয়েছেন একজন কাছের বন্ধুকে একটু ট্যাগ করুন। মানে আমরা নিজেরা যারা একদম কাছের, যাদের সাথে আপনি সবসময় চলেন, তাদেরকে প্লিজ মিনিমাম একজনকে হলেও একটু ট্যাগ করুন। অন্তত আসুন আমরা একটা ভালো কাজকে সবার কাছে হয়তো ছড়িয়ে দেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই, সুযোগ নেই, কিন্তু অন্তত আমার কাছের যে বন্ধুটি, যার সাথে আমার সবসময় ওঠা বসা, তাকে অন্তত প্লিজ আসুন একটু মেনশন করি। তো এইভাবে আমরা কাছের মানুষদেরকে নিয়ে যখন একসাথে আগাবো, তাহলে আমরা অনেক দূর পৌঁছতে পারবো। কিন্তু আমাদের যাত্রাটা যদি একাকী হয়, তাহলে দেখবেন আমরা আসলে একটা দূর পর্যন্ত পৌঁছতে পারবো, কিন্তু তার চেয়ে বেশি দূরে পৌঁছতে পারবো না। তো আসুন প্লিজ, অন্তত আমার বিশ্বাস যে প্রত্যেকের এরকম অন্তত এক দুজন পাঁচজন হলেও নিয়ারেস্ট সার্কেলে আছে, আসুন তাদেরকে একটু মেনশন করি। আর সম্ভব হলে আপনি হয়তো আপনাদের সার্কেলের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে অথবা মেসেঞ্জার গ্রুপ থাকে, বা আপনার গ্রুপ স্টাডি গ্রুপও যদি থাকে, প্লিজ লাইভটা একটু সেখানে শেয়ার করে দিন। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে চলুন আমরা আমাদের জায়গা থেকে ক্লাস শুরু করি। আমাদের আজকের প্রথম অঙ্কটি সিরিজ সম্পন্নকরণ থেকে আসছে। এখানে মূলত বলা হচ্ছে 5, 9, 7, 33, 65, এই যে একটা ধারা, এই ধারাটির পরবর্তী সংখ্যা কত। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের প্রথম অনেকগুলো মেথড রয়েছে ধারার, এর মাঝে আমরা প্রথম মেথডটা ব্যবহার করি, আগে অন্তরটা দেখি যে এটা অন্তরটা কত। এখানে কারণ হচ্ছে এর উপর প্রচুর প্রশ্ন আসে। যেমন আপনি 9 থেকে 5 দিলে এখানে 4 হবে, 17 থেকে 9 গেলে এখানে 8 হবে। একইভাবে দেখেন, এই যে এটা দ্বিগুণ আকারে কিন্তু যাচ্ছে, 4 দুগুণে 8। আবার এখানে যদি দেখেন 16, একইভাবে এখানে 32। তার মানে এরা দ্বিগুণ আকারে যাচ্ছে, দ্বিগুণ আকারে পার্থক্যটা যাচ্ছে। তার মানে এই যে পরের সংখ্যাটা, এখানে আমার কত, 32 দুগুণে 64। তার মানে এই দুটো আমাকে যোগ করতে হবে। কেন? কারণ এই যে এটা পার্থক্য, যেটা 4 যোগ করছি এখানে যোগ করছি 8, মানে 4-এর দ্বিগুণ, এখানে 16, এখানে 32, তাহলে এখানে 64। সরি, যদি তাই সত্যি হয় তাহলে আমাদের 65 যোগ 64, ব্যাস আমরা কত পাচ্ছি? এখানে 6, 6, 12, ক্লিয়ার, 129। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা পরবর্তী প্রশ্নটা যাই। এই প্রশ্নটি ভগ্নাংশ থেকে আসছে। ভগ্নাংশ প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু বলি যে এটা ওই কি বলে, গেম কম্পিটিশনের জায়গা থেকে চিন্তা করবেন। দেখেন, একটা ভগ্নাংশের কথা বলছে যেটা এত থেকে বড়, এত থেকে বড় মানে হচ্ছে এটা ছোট, যেটা উত্তর হবে সেটা বড় হবে, অর্থাৎ এই ভগ্নাংশটা বড় হবে, রাইট? এই ভাষাগত যোগ্যতাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কোনো ভগ্নাংশ, ধরেন একটা ভগ্নাংশ এত থেকে বড়, এত থেকে বড় মানে এটা ছোট আর যেটা হবে সেটা বড়। ওকে, যেটি দেওয়া আছে সেটি আমরা লিখি।
এবার আমরা কম্পিটিশনে যাব, যে প্রতিবার ধরেন প্রথমে এর সাথে গেমস খেলবে, এর সাথে খেলবে, এর ক্ষেত্রে এর ক্ষেত্রে, যেখানে জিতবে সেখানেই আমাদের উত্তর হবে। প্রথম কাজটা হচ্ছে আমরা 33/50, 33/50 এর সাথে তুলনা করব। আমরা জানি যে বড় ভগ্নাংশ বের করার ক্ষেত্রে এই ক্রস চেকিংটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম একটু খেয়াল করে, আমরা যদি এটা গুণ করি তাহলে কত, 99, রাইট? খেয়াল করে দেখেন, এটা গুণ করলে 100। কিন্তু আপনি জানেন, এই যে দেখেন 99 মানে কি, এটা ছোট, 100 মানে কি, এটা বড়। কিন্তু আমরা জানি আমাদের ছোট হতে হবে, তার মানে কি এই গেমস আমাদের চলবে না। এবার 2/3 সাথে পরেরটা তুলনা করি, 8/11। এখানে আমরা যদি খেয়াল করি, এটা আড়াআড়ি গুণ করলে এখানে হচ্ছে 22, এখানে হচ্ছে 24। তার মানে হচ্ছে এটা বড়, এটা বড়, এটা ছোট, এটা তো ছোটই হওয়ার কথা ছিল। তার মানে এবার আমাদের শর্ত মিলে গেছে। তাহলে আমাদের উত্তর হবে মূলত খ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছে। এবার 3 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নের প্যাটার্নটা কি, কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড়। আমি বলে রাখি, আজকের ক্লাসে দুটো গড় আছে, দুটো গড়ই একটু অ্যাডভান্স লেভেলের, বাট খুব একটা কঠিন না। ক্লিয়ার? এবার আসেন, আমাদের কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় হচ্ছে 12 বছর। তাহলে আমি 20 জন, আপনারা জানেন যে গড়ের একটা বেসিকটা হচ্ছে এরকম, যে যদি অঙ্কে গড় থাকে তাহলে আগে আপনার প্রথম কাজ হচ্ছে মোট বের করা, ঠিক আছে? আবার প্রশ্নে যদি ফাইনালি মানে উত্তর যদি গড় চায় তাহলে আপনার কাজ হচ্ছে যার উত্তর গড় চাইছে বা যাদের গড় চাইছে আগে তাদের মোট বের করতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কের প্যাটার্ন, এর বাইরে অঙ্ক আসে না। কথা বুঝতে পারছেন? প্রশ্নে গড় দেওয়া থাকলে আপনি আগে মোট বের করে নেবেন, এটা লাগবে, যে কটার গড় থাকবে ওই কটার মোট বের করবেন। আবার ওই প্রশ্নে ফাইনালি যা চাবে, সিটিএ কল টু অ্যাকশন যেটা চাবে, সেটা যদি গড় চায় তাহলে তার আগে যাদের গড় চাইবে তাদের মোট বের করবেন। এটা ছোট্ট একটা বেসিক। এখন দেখেন, এখানে 20 জন ছাত্রীর বয়সের গড় আছে, তাহলে 20 জন ছাত্রীর আমি একটু সংক্ষেপে লিখবো। এখানে গড় হচ্ছে আমার কত, গড় হচ্ছে 12 বছর। ওকে, তাহলে আমরা কি বলছিলাম বেসিক থেকে, যে এবার এদের মোট বের করতে হবে। তাহলে এই 20 জন ছাত্রীর মোট যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, এই 12-র সাথে আমরা জানি রাশির সংখ্যার সাথে গড় গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে আসবে মূলত 240 বছর। ক্লিয়ার? এবার কি বলছে প্রশ্নে, এবার প্রশ্নে বলছে 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়। মানে আগে আপনার ছিল 20 জন, এখন অতিরিক্ত 4 জন কে ভর্তি হয়েছে, তাহলে বর্তমানে দাঁড়ালো 24 জন। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে হচ্ছে আমাদের এবার 24 জন ছাত্রীর গড় আনতে হবে। গড় দেওয়া আছে, 24 জন ছাত্রীর গড় কত দেওয়া আছে দেখেন। এটা ডিরেক্টলি গড়টা বলে না, একটু চেঞ্জ করে বলছে। কি করে বলছে, একটু চেঞ্জ করে বলছে, কিভাবে একটু খেয়াল করে দেখেন। নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় 4 মাস কমে গেল। ভালো করে খেয়াল করেন, 4 মাস কমে গেল। আগে ছিল 12 বছর, এখন 4 মাস কমে গেল। এই বেসিকটা আপনাদের একটু ক্লিয়ার করতে হবে। দেখেন যে আগে ছিল 12 বছর, রাইট? এখন 4 মাস কমে গেল, 4 মাস। তার মানে ব্যাপারটা এটা বিয়োগ করবেন কিভাবে, আগে 11 বছরটাকে আলাদা করেন। ওকে, তাদের বয়স 11 এবং এখান থেকে 1 বছর মানে কি 12 মাস। মানে আপনি 11 + 1 বছর, তার মানে এটি তো 12 বছর, এখানে 11 বছরটাকে আলাদা করেন। আর ওই 1 বছর সমান কি 12 মাস, 12 মাস থেকে যদি 4 মাস চলে যায় তাহলে দেখেন এটি গিয়ে দাঁড়াচ্ছে আমাদের 8 মাস। তার মানে 11 বছর 8 মাস হচ্ছে আমাদের এখন গড়। অর্থাৎ এখানে গড় যদি আমি বলি 11 বছর 8 মাস। কিন্তু এখানে প্রবলেম যেটা হয়, এটার সাথে এটা গুণ করতে হবে। গুণ করতে গেলে দুটো একক, একটা বছর একটা মাস।
তাহলে এটা ঝামেলা না? এটার সাথে আমরা তো মোট বের করব, আমরা এখন কি বের করব বলুন তো? আমরা মোট বের করব, কারণ গড় দেওয়া আছে, আমাদের মোটটা বের করতে হবে। তাহলে মোট বের করতে গেলে এটার সাথে এটার গুণ করতে হবে, তাহলে এখানে দুটো একক। এই কারণে প্রথমে আমরা বছর গুণ করব, পরে মাস গুণ করব। কিভাবে? এখানে দেখেন, আমাদের এই যে 11 বছর, এটা কি 24 জনের, রাইট? এই 24 জনের 11 বছর 8 মাস হচ্ছে গড়। তাহলে আমরা আগে বছরেরটা বের করি। আগে যদি বছরে বের করি তাহলে 24-এর সাথে 11 গুণ করব। 24 একে 24 থাকে কত? 2। 24, এখানে দেখেন, 24 একে 24 দেখেন, আর 2 কত? আমার 26, তার মানে হচ্ছে 264 বছর। এটা থেকে মোট পাইলাম, কিন্তু আমার মাসটাও তো আনতে হবে। তাহলে 24 দিয়ে আমরা কি করব? মাসটাকে গুণ করব 24 দিয়ে। 8 মাস। 4 8 32, হাতের 3, 8 2 16, 17 18 19, তার মানে হচ্ছে কি 192। কথাটা ক্লিয়ার? দেখেন, 4 8 32, 8 2 16, 17 18 19। এখন এটা হচ্ছে আমার মাস, কিন্তু আপনি যখন হিসাব করবেন, চেষ্টা করবেন এখানে একটা বছর আছে, এই মাসটাকে বছর বানান, কারণ এখানে একটা বছর তো আমরা পাবো। তো এটাকে বছর কেন বানাবো? তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। কেন? কারণ হচ্ছে আমার এখানে অঙ্কটা তো টোটাল বছরে আসতেছে, তাই কিনা? তাহলে আমার বছরটা জরুরি। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা তো বছরে একটা পাইছি, এখন এই মাসগুলোর হিসাব হচ্ছে 192 মাস। তাহলে 192 মাসকে বছরে আনতে গেলে, দেখেন, বছরে আনতে গেলে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা দিয়ে যদি করেন, 12 কে 12, তার মানে এক আসতেছে। তাহলে এখানে থাকে 72, তাই কিনা? তো 72 যদি থাকে, দেখেন এটা যাবে আরো 6 বার। 6 2 12, 2, 6 কে 6 7, তার মানে দেখেন আমার বছর আসতে আসতে 16 বছর। তাহলে এখানে পেলেন আপনি, এখানে পেলেন 264 বছর, এখানে 16 বছর। তাহলে এদের মোট কত আসতেছে? এদের মোট আসতেছে 264, 264 যোগ 16। তাহলে 264 যোগ 16, এখানে 10 1 7 8, তার মানে 280 বছর আসতেছে। ক্লিয়ার? দেখেন, তাহলে আমাদের এবার কাজ হচ্ছে যে 24 জনের মোট আমরা বের করব। তাহলে 24 জনের যদি আমরা মোট বের করি, তাহলে 280 বছর আমার বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হলো আমার 24 জনের, এখানে হলো 20 জনের। এবার কি চাইছে অঙ্কে? নতুন 4 জন ছাত্রীর বয়সের গড়। আপনারা কি একটু আমাকে কমেন্টে জানাবেন? 4 জনের বয়সের গড় চাইছে। তাহলে আমাকে আগে কি বের করতে হবে? যে বেসিকটা একটু আগে আমি পড়ালাম, বাট কোনো কারণে হয়তো মুছে ফেলছি, হ্যাঁ। তাহলে আমাকে এবার কি বের করতে হবে? 4 জনের মোট বের করতে হবে। তাহলে 4 জনের মোট কেমনে পাবো? এই 24 থেকে যদি আমি 20 বাদ দিই, তাহলে 4 জনের মোট পাবো। তাহলে 4 জন ছাত্রীর মোট বয়স প্রথম 280 থেকে আমি 240 কি করব? বাদ দেব। তার মানে হচ্ছে আমার 40 বছর। খেয়াল করে দেখেন, এখন এদের আমার গড় বের করতে হবে। তাহলে এই 4 জনের গড় চেয়েছে, কি বের করতে হবে? আমার গড় বের করতে হবে। তাহলে গড় বের করলে আমরা কি করব? এই 4 জনের এখানে 4 দিয়ে ভাগ করব। তাহলে আলটিমেট আমার কত হচ্ছে? 10 বছর। বলে একটু বুঝতে পারছেন কিনা? এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ? এখানে আরিফ শেখ বলছেন ডু অর ডাই ক্লাস কবে থেকে শুরু করবে? আমাদের ডু অর ডাই এর ক্লাস তো চলছে, বেশ অনেকদিন ধরেই চলছে। আপনি কি নতুন বেসের কথা বলছেন নাকি? আমাদের অলরেডি ক্লাস চলছে। এখন দেখেন, ওকে, ক্লিয়ার তাই না? এখন এটাকে আমরা কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবো, কিন্তু এর জন্য যে বেসিকটা দরকার, সেখানে এই প্রশ্ন সমাধান ক্লাসে আলোচনা করা সম্ভব না।
সেটি আমি মূলত আমার আসলে এটা আবেগ বড় কথা না, বড় কথা হচ্ছে বাস্তবতা। কারণ আমি সবসময় একটা প্লট তৈরি করে স্টুডেন্টকে ম্যাথ বোঝাই, কিন্তু প্রশ্ন সমাধান ক্লাসে আমাকে ধরেই নিতে হয় আপনারা ওই প্লট গুলো জানেন। এই কারণে এটা কয়েক সেকেন্ডে আমি যাচ্ছি না। আহ, এটা আমাদের বেসিক ক্লাসে গতকালকেও আমি গড় পড়িয়েছি যে গড়ের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ড আপনি সমাধান করবেন, কোনো টেকনিক না, একদম বেসিক থেকে। এখন দেখেন, আহ এখানে এই অঙ্কটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর একটা অঙ্ক। অঙ্কটা আমি একটু ফাইন্ড আউট করবো, একটু ব্যবচ্ছেদ করবো। দেখেন তো, 1 ডজন কলা 24 টাকায়, দেখেন এই যে ক্রয় মানে কি, এটা ক্রয় মূল্য, ক্রয় করে 20টা কলা আর কি কত টাকায় বিক্রয় করলে, দেখেন এখানে বিক্রয়ের কথা বলছে, 25% লাভ হবে। এখন এই টাইপের অঙ্কে আপনি চাইলেই কয়েক সেকেন্ডে সমাধান করতে পারেন। কিভাবে? আপনি দেখেন এখানে একটা ক্রয় মূল্য আছে কি, আপনি যদি খেয়াল করে দেখেন যে এই 12টি যে প্রথম কলা আছে 1 ডজন যেটা, এই কলাটার একটা ক্রয় মূল্য আছে, আছে কিনা? এই ক্রয় মূল্যটা হচ্ছে আমার 24 টাকা। খেয়াল করে দেখেন, এখন ফাইনালি এই 12টা কলার ক্রয় মূল্য 24 টাকা, আমরা এই 12টা কলার উপর 25% লাভ করলে একটা বিক্রয় মূল্য আসবে, সেটা 12টা কলার আসবে। যেমন দেখেন তো, এই 12টি কলার, দেখেন তো 12টি কলার যদি আমরা কি করি, 25% লাভ করে, খেয়াল করে দেখেন, তাহলে সেটা কি হবে, 12টি কলার বিক্রয় মূল্য হবে। ভালো করে একটু খেয়াল করেন, 12টি কলার বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্য যদি হয়, এটা আমরা কি বের করব, এখানে 125 হচ্ছে কি বিক্রয় মূল্য, যেটা বের করব সেটা উপরে থাকবে, আর ক্রয় মূল্য এখানে কত 100, সেটা নিচে থাকবে। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন আপনি খেয়াল করে দেখেন তো, এবার এটা 12টার বিক্রয় মূল্য হলো, তাহলে আপনি ওই কি করলে কি হবে, এখানে কয়টা বিক্রয়, দেখেন আমার কিন্তু এই এটার কাজ শেষ। আমি অলরেডি 24 টাকাকে আমি কি করলাম, 25% লাভে বিক্রয় মূল্য বের করে ফেললাম, তার মানে এটা কাজ শেষ। এবার কি, ছোট্ট একটা ওই কি, 12টি কলার বিক্রয় মূল্য এত টাকা, তাহলে দেখেন একটি কলার বিক্রয় মূল্য কত, দেখেন ওই চিকটা দেখেন, একটি কলার বিক্রয় মূল্য কত, তাহলে এই 12 দিয়ে কি ভাগ হবে না, বলেন ভাগ হবে কিনা? তাহলে 125/100 ভাগ করা মানে কি, এই 12 ভাগ করা মানে নিচে 12 লেখা, আমরা ওইভাবে না লিখে উল্টিয়ে কি করব, 1/12 গুণ করলে ওটা ভাগ করা বোঝায়। অনেকে বেসিক না জানলে আপাতত শুধু একটু বিশ্বাস করে নেয়। এবার বলছে আমার 20টি কলার বিক্রয় মূল্য, খেয়াল করে, তাহলে আমার 20টি কলার বিক্রয় মূল্য কত হবে, একটার বিক্রয় মূল্য যদি এত হয়, তাহলে 20টার বিক্রয় মূল্য কত হবে, 20 গুণ হবে। তাহলে 24 ইন্টু 125/100, 1/12, আর 20 গুণ করব। এখন আসেন আমরা অঙ্কটা দেখেন, এটি দিয়ে এটি কাটলে 2, তাই কিনা, এটি দিয়ে এটা কাটলে কত, 5, তাহলে এখানে কত, 5 25-এ, তাহলে আমার আসতেছে কত, 50 টাকা। দেখেন অঙ্কটা কিন্তু খুব সহজেই আমরা করে ফেললাম, এবং এটা কয়েক সেকেন্ডে জাস্ট এই লাইনটা আমরা লিখে ফেলতে পারি, জাস্ট কয়েক সেকেন্ডে এই লাইনটা আমরা লিখে ফেলতে পারি। এই কারণে একটু খেয়াল করে দেখেন কিভাবে কাজটা করলাম। আমরা এই পার্সেন্টেজটা যদি কখনো ক্রয় মূল্য থাকে, দেখেন এই যে ক্রয় মূল্য আছে 24 টাকা, তো এইটা ফাইনালি শেষ পর্যন্ত 25% থাকতে হবে। তার মানে আমি শুরুতেই এই 25%-এর মামলাটা ভেনিস করে দিলাম, কারণ 25%-এর মামলাতে যখন বিক্রয় মূল্য আইনাফল আনলাম, তখন যাই হিসাব করি ওর ভিতর 25% আছে। কথাটা ক্লিয়ার? তার মানে কি ওই মামলাটা শেষ। এখন কি হলো, 12টা কলার বিক্রয় মূল্য আমার আছে, একটা কলার বিক্রয় মূল্য কত, 20টার বিক্রয় মূল্য কত, ব্যাস অঙ্ক হয়ে গেল। এখন এই অঙ্কটা যদি আপনি এভাবে না করে জাস্ট কত আছে, 24 আছে, তাহলে এই পার্সেন্টেজের মামলাটাই করেন, এটা কি বিক্রয় মূল্য বের করতে হবে, তার মানে 125 উপরে দিতে হবে, নিচে 100। এখন এটা হচ্ছে 12টার, তাহলে আমার বের করতে হবে কি একটার, তাহলে 12 দ্বারা আমার ভাগ করতে হবে। ওকে, এখন চাইছে কয়টার, 20টার, তাহলে 20 দ্বারা গুণ করতে হবে, ব্যাস 50 টাকা।
কয়েক সেকেন্ডের অঙ্ক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ, আমি আপনাদের হয়তো দেখেন, আপনারা অনেকে আমার পরিচিত আছেন, অনেকে নিউ কামার আছেন। আহ, আমি যে ক্লাসটা নিচ্ছি, আমার বিশ্বাস, এবং সপ্তাহে 6 দিনই ম্যাথ ক্লাস নিচ্ছি, আমার মনে হয় কিছুটা হলেও ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে উপস্থিতির সংখ্যাটা অনেক কম, এটা আমি খোলাখুলি বলছি, অনেক কম। এখন আসুন আমরা অন্তত, আমি কিন্তু বলছি না যে আপনার এই লাইভ ক্লাসটা শেয়ার করে দেন অমুক গ্রুপ টুপ, এটা বলছি না। কারণ হচ্ছে আপনার একটা আইডির পার্সোনালিটি আছে। ধরেন কেউ হয়তো একটা আইডি খুলছে শেয়ার করার জন্য, উনি হয়তো করতে পারবে, কিন্তু আপনার যে আইডিটা, এটা একটা পার্সোনাল গ্যাদারিং এর জায়গা। ওখানে আপনি জব প্রিপারেশন নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে পাবলিকলি শেয়ার করাটাও আমি সাপোর্ট করি না। কিন্তু দেখুন, আমরা কিন্তু ছোট্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অন্তত আমার নিয়ারেস্ট যে ফ্রেন্ড, আমার তো একটা সার্কেল আছে, সেটা 2 জন 4 জন 5 জন, আমরা যদি একটু মেনশন করে, এই যে আমার ভিডিওটা কিন্তু কোনো এক সময় সেও দেখবে, অন্তত হলেও সে কিন্তু কৃতজ্ঞ থাকবে না যে বন্ধু আমার কেরিয়ারের জন্য ভালো চাইছে, এবং আপনাদের রিলেশন 10 গুণ ভালো হয়ে যাবে। কারণ আপনি একটা ভালো কাজে তাকে ডাকছেন। আমরা অনেকেই কত খারাপ কাজে তো বন্ধু বান্ধবদেরকে ডাকি, ডাকি কিনা? আমি শুধু চাইবো যে আপনার শেয়ার করা দরকার নেই, আপনি অন্তত ওই নিয়ারেস্ট বন্ধুগুলো নিয়ে আসেন। আমিও তো আপনাদের একজন বন্ধু, তাহলে আমাদের একটু ভালো একটা আড্ডা হবে, আমরা ধীরে ধীরে একটু গ্রো করব, একসাথে গ্রো করব। দেখেন, এই পৃথিবীতে প্রফিট গুলো বা ভালো কাজগুলো কখনো একাকী হয় না। কারণ এই যে আমি ক্লাস নিচ্ছি আপনাদের জন্য, এখানে নিশ্চয়ই এটাকে আমি বলতে পারি না যে এটা শতভাগ ফ্রিতে নিয়ে আমি দেশ গঠন করতেছি, এটা বলতে পারি না। এটা এ পার্ট অফ বিজনেস, এটা আপনিও বুঝেন, আমিও বুঝি, সবাই বুঝে। তো এটা হচ্ছে আমার একটা বিষয়, তবে ব্যাপারটা আমি মন থেকে দিচ্ছি। আর আপনি যখন আপনার কাছের বন্ধুদেরকে নিয়ে আসবেন, তো তখন দেখা যাচ্ছে আমারও একটা লাভ আছে, বাট আপনারও একটা লাভ কি? দেখেন, এই গ্যাদারিংটা যত বড় হবে, আমার ক্লাসের ডেপথ তত বাড়বে। কারণ এটি স্বাভাবিক, দর্শক দেখে আপনি কিন্তু মঞ্চে বোঝা যাবে আপনার পারফরমেন্সটা কেমন হবে। তার মানে হচ্ছে এখানে লাভটা আমার যতটুকু, আমার ক্যালকুলেশন যা বলে, দুপক্ষেরই ব্যাপক একটা লাভ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি তো ভালো কিছু ছড়াচ্ছি, যা শিখাচ্ছি সুন্দর করে শিখাচ্ছি, তাহলে ভালো কাজটাকে প্রমোট করাটা, যদি দায়িত্বের জায়গা থেকে বলি, এটি কিন্তু একটা ছোটখাটো দায়িত্ব। আমি বলছি না মূল দায়িত্ব, তবে ছোটখাটো কিন্তু একটা দায়িত্ব। তাহলে আমরা আসুন অন্তত আমাদের মতো শিক্ষক প্ল্যাটফর্মে যারা আছে, যারা ক্লাসে এসে নাচানাচি করে না, মানে অলৌকিক মিথ্যা কথা বলে না, তাদেরকে কি আমরা একটু প্রমোট করতে পারি না? আমাকে শুধু বলছি না, আমার মতো যারা আছে তাদেরকে একটু প্রমোট করা উচিত। কারণ আমাদের তো শিক্ষক মানুষ, আহ, আমরা নাচানাচি করতে পারি না, আমরা অপ্রাসঙ্গিক কথা বলতে পারি না, কারণ আমরা তো জাতিকে তৈরি করার জন্য এই সেক্টরে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অন্তত আ- আমাদেরকে আপনারা সেভ করতে পারেন, কথা বুঝতে পারছেন? একটু সেভ করতে পারেন যে আমাদের চরিত্রটা যাতে আমরা যে স্বপ্ন নিয়ে আসছি ওটা ধরে রাখতে পারি। কারণ হচ্ছে শিক্ষক মানেই এখানে, যদি বাজারের মতো ওষুধ বিক্রি করি, আমার মনে হয় এটা, তাহলে ওই জাতি কি করবে? জাতি গিয়ে তো পুরো গাঞ্জা বিক্রি শুরু করবে। সো আসুন আমরা একটু পরস্পরকে পাশে থাকি, আমরা একটু সুন্দর করে আগাই, আমার মনে হয় ভালো কিছু হবে আমাদের। হ্যাঁ, ইনশাল্লাহ। দেখেন, আমরা পরের অঙ্কটাতে যাই। এই অঙ্কটা আমি এত লম্বা, মানে ঘনের যে আমাদের ঘনবস্তুর যে অঙ্ক, এত লম্বা করব না। এই অঙ্কটা অনেকবার আসছে, আমি আপনাকে একটা শর্টকাট প্রসেস দেখাই, এটা ভালো হবে, সমাধান করলে অনেক সময় লাগবে। এই টাইপের, যদি যেমন গোলকের আয়তন, এই অঙ্কটাই হুবহু অনেকবার আসছে, প্রাইমারি, প্রধান শিক্ষক, বিশেষ অনেক জায়গায় আসছে। তাহলে এটা জাস্ট সমাধান কৌশলটা দেখেন। এই যে যদি গোলকের আয়তন থাকে, এটার আর এর মানটা বের করার ওয়েটা হচ্ছে যে এটাকে ঘনমূল করবেন। এখানে কত আছে? 8 আছে। এখানে কত আছে? 27 আছে। ঘনমূল করবেন, কথা বুঝতে পারেন? তাহলে ঘনমূল করলে 2 আসবে, এখানে 3 আসবে। এরপর ক্ষেত্রফলটা বের করবেন খুব সহজে। ক্ষেত্রফলের অনুপাতটা খুব সহজ, জাস্ট এই আর এর মান দুটোকে বর্গ করে দেবেন, ব্যাস। তাহলে কি হবে? একটা 4, এটা 9, উত্তর কত? 4 9।
এটা একটু এইভাবেই এই টাইপের অঙ্কগুলো মাথায় রাখবেন, তাহলে আপনার কোনো প্যারা নিতে হবে না। না হয় এখানে জটিল জটিল সূত্র নিয়ে ভাবতে গেলে আপনি ভুলে যাবেন, কারণ এখানে তো আমি প্রাইমারি প্রশ্ন সমাধান করতেছি। এই অঙ্কগুলো এই প্যাটার্নই মাথায় রেখে দেন। ওকে, মাশাল্লাহ। আপনারা কিন্তু অনেকেই আলহামদুলিল্লাহ যে অনেকেই মেনশন করছেন। আমার মনে হয় এই জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আপনাদেরকে, মানে অশেষ অশেষ মানে কৃতজ্ঞতা। আসুন আমরা এইভাবে একটা ভালো কাজকে প্রমোট করি যতটুকু সম্ভব হয়। আমরা কখনোই সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করব না। কথাটা বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমরা এই অঙ্কটাতে যাব, কাজ ও সময়ের অঙ্ক। প্লিজ, কাজ ও সময়ের অঙ্কটাতে যাব। এই কাজ ও সময়ে এখানে খেয়াল করেন কি বলছে, আমরা অঙ্কটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখেন। 8 জন লোক একটি কাজ 12 দিনে করে। এখন 2 জন লোক কি করছে, কমিয়ে দিলেন। 2 জন লোক কমিয়ে দেওয়া মানেটা হচ্ছে প্রথম ধাপে কাজ করছে মূলত এই 8 জনে। কথা বুঝতে পারছেন? কথাটা ক্লিয়ার? এখন 8 জনে কাজটা করছে 12 দিনে। খেয়াল করে দেখে, এখন আপনি এটাকে 2 জন কমিয়ে দেওয়ার মানে হচ্ছে এখানে এখন কাজ করবে মূলত কয়জন? 6 জন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আপনি একজনের হিসাব বের করবেন, তারপরে তৃতীয় লাইনটা আপনি 6 জনের হিসাব বের করবেন। এই কথাটাই আমাদের এখানে বলা হয়েছে। তার মানে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতেছে, 2 জন লোক কমিয়ে দিলেন, তার মানে তৃতীয় ধাপে গিয়ে তখন আমার 6 জন কাজ করবে। কথাটা ক্লিয়ার? এখন শতকরা কতদিন বেশি লাগবে? এখানে মনে হয় আরেকটা উইকিকে ছিল। ওকে, এটা হয়তো পরে থাকতে পারে। আমি একটু দেখে নিই যে কোনো কারণ মিসিং হয়ে গেলে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আহ হুম, কোনো কারণেই তো মিসিং হয়ে গেছে অঙ্কটা। ওকে, ওটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ওই অঙ্কটা আমি সমাধান করব, প্রয়োজনে লিখে সমাধান করব। বা এর পরে আছে কিনা, ও ইয়েস, এর পরে আছে। এটা কোনো কারণে হয়তো ওই সিরিয়াল চেঞ্জ হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমরা একটু পুরো ব্যাপারটা দেখি। তাহলে 8 জনে 12 দিন করে, এই হচ্ছে আমাদের ঐকিক। আর এই ঐকিকটা খুব সহজ, হিসাবটা হচ্ছে কি বলেন তো, 8 জনে একটা কাজ যদি 12 দিনে করে, তার স্বাভাবিকভাবে ওই কাজটা একজনে করতে গেলে আমাদের সময় একটু বেশি লাগবে, রাইট? আর ওই কাজটাই যদি 6 জনে করে, একজনের কাজটা 6 জনে করলে আবার কম লাগবে। তার মানে 12 × 8, এখানে হচ্ছে 6। এটা হচ্ছে আমার কতদিন লাগতেছে। তাহলে আমি যদি এটা কাটি, আসলে আমার 16 দিন লাগতেছে। খেয়াল করে দেখেন, তাই কিনা? এটাকে আমরা শর্টকাটে কিন্তু এভাবেও নর্মালি বের করি, যে প্রথমবার গুণ হলে পরের বার ভাগ হবে, আর এটা হচ্ছে পারফর্মার, এটা হচ্ছে টাই। এদের ঐকিক সবসময় গুণ হয়। কথাটা ক্লিয়ার? তাহলে প্রশ্ন অনুসারে আমি এখানে 8 × 12 দিতে পারি। প্রথমবার কে এরা গুণ হয়েছে, তাহলে পরের বার যেটা, এটা ভাগ হবে। তাহলে পরের বার যদি ভাগ হয়, তাহলে আমি কাটাকাটি করলাম, এখানে আমার 16 দিন আসলো। ক্লিয়ার? তাহলে প্রথমে ছিল 12 দিন, এখন আসলো 16 দিন। এখন একটা জিনিস এখানে বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শতকরা কতদিন বেশি লাগবে। দেখেন, শতকরা বেশি, বেশি দিন, এই কথাটার মানে আমি আপনাদের একটু বেসিকটা ক্লিয়ার করি। এই বেশি দিন মানে হচ্ছে, এই যে আগে 12 দিন লাগতো না, খেয়াল করে দেখেন, তাহলে দেখেন তো দিন বেশি, বেশি দিন কত লাগবে? 16 থেকে, 16 দিন থেকে আপনি যদি এখানে এই 12 দিন বাদ দেন, তাহলে আমাদের যেটা ঘটবে, এখানে হচ্ছে আমাদের 4 দিন হবে। তার মানে দিন বেশি, দিন লাগতেছে কত, 4 দিন। তাহলে শতকরাই যে চাইছে, এই শতকরাই কনসেপ্টটাকে একটু ভালো করে খেয়াল করেন। শতকরার কনসেপ্টটা হচ্ছে, আমি শর্টকাটে যদি বলি, যেটার শতকরা চাইবে সেটা উপরে লিখবেন। তাহলে দেখেন শতকরা বেশি দিন চাইছে, তাহলে বেশি দিনটা উপরে লিখবো, তাহলে উপরে হচ্ছে 4। আর আগে কতটা লাগতো, আগের ভ্যালু যেটা, এটা সবসময় নিচে যাবে। আগের ভ্যালু কত, 12তে। কথাটা ক্লিয়ার? এরপর চাইছি কি, শতকরা, মানে যে কোনো ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে ওটা শতকরায় রূপান্তর হয়। তাহলে এটা কি হবে, এখানে 3, 100কে যদি 3 দিয়ে ভাগ করেন, তাহলে এটা হয় মূলত 33 সমস্ত 3-এর 1%। ক্লিয়ার? তাহলে দেখেন, এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা অঙ্ক, কারণ এই শতকরা দিয়ে সাধারণত অঙ্ক আসে না। তো যাই হোক, আমাদের উত্তর হচ্ছে এটা। আমি অঙ্কটা আবার একটু রিপিট করতেছি, এবং খুব দ্রুতই করতে পারবে। কথাটা ক্লিয়ার?
খুব দ্রুত এই টাইপের অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি এটা ফলো করেন শর্টকাটটা, এটা বেসিক ক্লাস করলে আপনার এটা শর্টকাট মনে হবে না। যাও, 16 দিন আসলো, তাহলে এখানে 4 দিন। তাহলে দেখেন আমি পরীক্ষা হলে যে কাজটা করব, পরীক্ষার হলে এত প্যারা নেব না। পরীক্ষার হলে কাজ হচ্ছে আবার, দেখেন এখানে কত, 8 12, এখানে তাহলে 2 জন কমায় দিছে, তার মানে কত, 6। তাহলে এখানে কত, আমার 16 দিন। 16 দিন, তাহলে দেখেন আগে ছিল 12 দিন, তাহলে আমার 4 দিন বেশি, যেহেতু শতকরা বেশি বলছে, তাহলে এই 12 দিনের ভিতর বেশি আমার 4 দিন লাগতেছে, আর আমার 100-তে কত লাগবে, 3। দেখেন বেসিক থেকে আপনি কয়েক সেকেন্ডে সমাধান করবেন এগুলো, আপনি জাস্ট চর্চা করে দেখবেন যে খুব সহজেই পারবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমরা পরের অঙ্কটাতে যাই, 7 নম্বর অঙ্কটাতে। 7 নম্বর অঙ্কটাতে মূলত কি বলা হয়েছে? 7 নম্বর অঙ্কটাতে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই 7 নম্বর অঙ্কটা খুব, এটাও ঐকিকের দুটো অঙ্কই একটু অ্যাডভান্স লেভেলের, আগেরটার শেষের দিকে অ্যাডভান্স ছিল, এই পুরো ধাপটাই মানে যেটাকে আমরা টাইপ বলি, এটা কিন্তু একটু কঠিন। আপনারা জানেন এর আগে আমি এই টাইপের অঙ্ক সমাধান করেছি, সো আজকে একদম ডিটেলস যাব না, শুধু এটা বলবো যে আপনি একটা ঐকিকে প্রথম লাইনে একবার সংস্কার করতে হয় যদি অঙ্কটা কঠিন হয়। যেমন এই অঙ্কটা প্রথম লাইনের সংস্কার হবে, সাধারণত প্রথম লাইনটা আমাদের সংস্কার করতে হয় না। বাট যদি কখনো একটা কাজের এই যে দেখেন এখানে তথ্যটা কি দিছে, কোন ছাত্র বলছে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, খেয়াল করে দেখেন 5 দিন পর, 5 দিন পর, এই প্রথম লাইনের পর যদি আপনার কখনো কখনো অঙ্কে পান 5 দিন পর, 10 দিন পর, 20 দিন পর, তাহলে মনে রাখবেন প্রথম লাইনটাকে সংস্কার করতে হবে। কিভাবে আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার এখানে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, ভালো করে খেয়াল করে দেখেন 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর মানে কি, এই যে এই জায়গাটাই যদি, এই জায়গাটা যদি দেখি যে এটা একটা আমার গুদাম ঘর, এখানে আমার কি আছে, 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। এখন 30 দিনের পর আমার ঘটনা যেটা বলছে নতুন ছাত্র আছে 10 জন আসছে 5 দিন পর, তাহলে এই যে 5টা দিন, এই 5টা দিন তো তারা না খেয়েছিল না। এই যে 20 জন যে যারা আছে, 40 জন যারা আছে, এরা তো এই 5 দিন না খেয়েছিল না, তার মানে এইটুকু খাবার তাদের ভাগেরটা 5 দিনে শেষ করছে। তার মানে এই যে আরো 25 দিনের খাবার, খেয়াল করে দেখেন, এটা যদি নতুন কেউ না আসতো ওই 40 জনই খাইতো। খেয়াল করে দেখেন এখানে 5 দিন খেয়ে ফেলছে, এখন 5 দিন খেয়ে ফেলছে, আমি যদি হিসাব করে দেখি এই যে এইটুকু খাবার এখনো খাওয়া বাকি আছে, কতজনের, ওই 40 জনেরই, কারণ শেষ দিন পর্যন্ত ওই 40 জনই খাবে। কিন্তু বিপত্তি ঘটছে, আমাদের এই 5 দিন পর গিয়ে আমাদের এই লোক সংখ্যাটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ হচ্ছে আরো 10 জন আসছে। তাহলে সংস্কারটা যেটা আমি একটু বলি, এটা একবার বুঝে নিলে আর অঙ্ক জটিল মনে হবে না। আপনাকে যে জিনিসটা করতে হবে, এই কথাটা যখনই 5 দিন 10 দিন পর থাকবে, তাহলে 40 জন লোক একটি কাজ মানে এটা আমি শর্টকাটে লিখে, সেটা হচ্ছে তখন এই যতদিন পর আসবে ততদিন বাদ দিয়ে দেবে, তাহলে আমার এখানে আসবে 25 দিন। ক্লিয়ার? এই অঙ্কের এটাই সবচেয়ে বড় সংস্কার। আমি 3-4টা ঐকিকের গুরুত্বপূর্ণ সংস্কার আছে, এটা যদি পয়েন্ট বাই পয়েন্ট আপনি বুঝতে পারেন, কখনোই অঙ্ক আপনার কাছে জটিল মনে হবে না। কথাটা ক্লিয়ার? এখন দেখেন, তাহলে এবার আমার কি, একজন লোকে যদি কাজটা করে তাহলে 25 × 40, তাই কিনা? এখন যদি ওই কাজটা আবার 10 জন আছে, তৃতীয় লাইনের সংস্কারটা একটু আগেও করছে, 2 জন চলে গেছিল বিয়োগ করছে, তাহলে আর সে যোগ করবো, তাহলে এই 40 হয়ে যাবে আমার কত, 50। তাহলে এই 50 জন, ভালো করে খেয়াল করেন, এই 50 জন, তাহলে এটা আমার কি করতে হবে, ভাগ করতে হবে, রাইট? এটা যদি ভাগ করি তাহলে আমাদের অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে এটা 2, এটা 4, তার মানে হচ্ছে আমাদের মূলত উত্তর হবে কি, 20 দিন। এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি তো পরীক্ষার হলে এত জায়গা পাবো না, এত কিচ্ছু পাবো না, আমাকে দ্রুত করতে হবে। কিন্তু আপনি যদি বুঝতে পারেন এটা সংস্কার করতে হবে,
5 দিন 7 দিন 8 দিন পর, তাহলে আপনার জন্য কোনো প্যারা নাই। কিভাবে প্যারা নাই? আপনি অঙ্কটা ডিরেক্টলি করবেন। কয়দিন পর? 5 দিন পর, তাহলে 30 থেকে 5 গেলে 25। ওকে। আরো কোনো সংস্কার আছে? সাধারণত এখানে সংস্কার হয় না, তৃতীয় লাইনে হয় এবং এই শেষে হয়, যেটা এই যে আগের অঙ্কে এই যে দেখেন শেষে সংস্কার হয়েছে। এইগুলো আপনাকে বুঝতে হবে। এখন দেখেন আমার আরো 10 জন আসছে, তার মানে কি 40। এবার বলে, তাহলে একটা অঙ্ক কয় সেকেন্ড লাগে আপনি যদি বেসিক বুঝতে পারেন? আমাদের সমস্যাটা হচ্ছে বেসিক বুঝতে না পারলে আমাদের মূলত অঙ্কের সমস্যা হয়। এই জন্য আপনাকে একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে অধ্যায়ের নিয়ম অনুসারে কতগুলো ধাপ আছে এটা আপনাকে শেষ করতে হবে। এটা যদি একবার শেষ করতে পারেন আপনি গণিতে বস হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? বলেন ক্লিয়ার? প্লিজ একটু বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। অঙ্কটা কঠিন ছিল, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলবেন প্লিজ। হারি আপ। মাশাল্লাহ, ক্লিয়ার তাই না? ওকে। ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের আরো একটা অঙ্ক আছে, এটা সমীকরণের অঙ্ক, খুব সহজ অঙ্ক। আমার মনে হয় এখানে একটু মিসিং আছে, আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, এখানে একটা ওয়ান হবে। ওকে, এই ওয়ানটাই হবে, এটা মিসিং ছিল। এই সমীকরণে আমরা এক্স এর মান বের করব। অঙ্কটা দেখতে সহজ হলেও এখানে ছোট্ট একটা প্যাচ আছে, প্যাচটা দেখেন তো। প্যাচটা খুব ইন্টারেস্টিং প্যাচ। আমার মান বের করতে বলছে এক্স এর, খেয়াল করে দেখেন, এই এক্স এর মান বের করতে বলছে। কথাটা ক্লিয়ার? এক্স এর মান বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আপনি নর্মালি যে কাজটা করবেন, এটা লসাগু করে মানে যোগ করে ফেলবেন দুটো ভগ্নাংশ, তাহলে পি পি বাদ এখানে কিউ এক্স। ওকে, তাহলে এটা বাদ পি বাদ পি এক্স, তাহলে এখানে ওয়ান। এবার আপনি আড়াআড়ি গুণ করে ফেলেন। আপনি এক্স কমন নিয়ে আড়াআড়ি গুণ করতে পারেন। তাহলে এখানে এক্স কমন নিলে তাহলে আপনার কি, আমাদের উত্তর যেভাবে আছে, উত্তরে যদি যেভাবে থাকবে সেভাবে আমরা করবো। আগে আমরা কাজটা শেষ করি। ঠিক আছে, এক্স কমন নিলাম, তাহলে এখানে পি প্লাস কিউ, আর গুণ করলাম এখানে পি কিউ। তাহলে আমরা যেহেতু এক্স এর মান বের করব, তাহলে এটা গিয়ে এখানে জাস্ট কি হবে, ভাগ হবে। ক্লিয়ার? এখন দেখেন অঙ্কটা কিন্তু এটা আপনার ম্যানুয়ালি করতে হবে। এখানে কিন্তু এই অঙ্কের শর্টকাট নাই। কথা বলছেন? আপনি 1 2 বার করলে পরে হয়তো শর্টকাটের রাস্তাটা আপনি নিজে ফিল করতে পারবেন, কিন্তু ডিরেক্টলি শর্টকাট নাই। এই কারণে আমাদের অনেক অঙ্কগুলোতে আমাদের 3 থেকে 5 সেকেন্ডে সমাধান করতে হবে। ফলে এই যে যখন আমার বড় অঙ্ক আসবে, তখন এই যে যেমন একটা বড় অঙ্ক, এইগুলিতে যাতে আমরা 2 3 মিনিট সময় দিতে পারি ঠান্ডা মাথায়, আমার যাতে টাইম সংকট না হয়। কথাটা ক্লিয়ার? এখন আসেন এই অঙ্কটা, এটাও খুব সিম্পল। আপনি কি করবেন? প্রথমত আমি আর লিখি না, এখান থেকেই শুরু করি। এখানেও একটা জিনিস মিসিং আছে। হ্যাঁ, ও না, মিসিং নেই, ঠিক আছে, আমি আমার মতো করি। ওকে, থ্যাংক ইউ। এখানে দেখেন আমরা এই প্রথম অংশটাকে যদি যোগ করি তাহলে লসাগু 5, তাহলে এখানে 2p1, 5 5, রাইট? এখানে থাকলো পি এত। এখন আসেন আমরা এখানে যদি যোগ করি, তাহলে 2p+4, এখানে 5, এখানে p-1 10। আমরা আড়াআড়ি যদি গুণ করি, এখানে 10 দুগুণে 20 পি হচ্ছে, আবার 40 হচ্ছে, আবার এখানে 5p হচ্ছে, 5 হচ্ছে। গুণ যদি করে, তাহলে দেখেন এটা এই পাশে আসলে দেখেন 20 থেকে বাদ যাবে, যেহেতু প্লাস এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে আমার হচ্ছে 15p। এটা এই পাশে যদি যায় তাহলে মাইনাস হবে, তাহলে -5 আর -40, -45। তাহলে এবার যদি আমি পি এর মানটা বের করি, তাহলে উপরে -45, নিচে 15, কাটাকাটি করলে -3। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি, -3। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট অঙ্কটাতে যাই, এটাও একটা বেসিক অঙ্ক। এখানে জাস্ট একটা জিনিস বলা হয়েছে যে আপনার যদি একটা বৃত্ত আঁকেন, ওকে, এই বৃত্তের যদি ধরেন যে বৃত্তস্থ যদি একটা কোণ আঁকে, সরি, চতুর্ভুজ আঁকেন, তাহলে এই যে চতুর্ভুজটা আঁকলেন, আমারটা হুবহু আঁকা ঠিক হয় নাই, জাস্ট ধরে নেন এটা আঁকাটা, যা হোক। ও, ধরে নিচ্ছে হয়ে গেছে। ওকে, এই ক্ষেত্রে একটা বেসিক একটু মাথায় রাখেন যে বিধ্বস্ত চতুর্ভুজের ক্ষেত্রে ধরেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি।
সেক্ষেত্রে এই যে বিপরীত কোণগুলো যোগফল, যেমন এ কোণ আর আমি যদি বিপরীত কোণটা সি কোণ, এই দুটোর যোগফল সবসময় 80 ডিগ্রি হয়। তাহলে একই কায়দায় আমার বি কোণ প্লাস ডি কোণ এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। এখন তারা বলছে বৃত্তস্থ চতুর্ভুজে একটা কোণ 70, ধরেন একটা 70, তাহলে ধরেন আমি এটাই ধরলাম, তাই না, এটাই ধরলাম। একটা যদি 70 হয়, ধরেন এখানে যদি ধরেন এই কোণটাকে আমি 70 ধরলাম, তাহলে সি কোণের মানটা কত হবে? তাহলে এটা উপাশে কি 180 ডিগ্রি থেকে 70 বিয়োগ করতে হবে, তার মানে কত? 110 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। কিন্তু এগুলির জন্য একবার বেসিক বুঝলে তো আর এগুলি আঁকা ঝুঁকা আপনার করতে হবে না, খুবই কম সময় লাগবে। আপনি যেটা করবেন, এখানে দেখবেন এখানে কত আছে? 70। তাহলে আমার দুটো যোগফল 180, তাহলে জাস্ট 180 থেকে 70 বাদ দেবেন। আর আপনাকে তো এটা বাদও দিতে হয় না, 180 থেকে 70 মুখেই বলা যায়, তার মানে ডিরেক্টলি উত্তর জাগাবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? গত ক্লাসে কিন্তু আমি বলেছি যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে, এটা আজকে আর লিখবো না। যে কিলোমিটার, হেক্টোমিটার, মানে দেখেন ডেকামিটার, মিটার বলেছিলাম কিনা বলেন। দেখেন, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে ডেসিমিটার, দেশের শান্তি, তারপর সেন্টিমিটার, তারপর হচ্ছে আমার মিলিমিটার। এখান থেকে এটা হচ্ছে কিলোমিটারে গড়, ভালো করে বুঝেন। আর এটা হচ্ছে মিলিমিটার, কথা বুঝতে পারছেন? তাহলে এই পর্যন্ত দূরত্ব কত? এখান থেকে এটার দূরত্ব সময় সব সময় 1 6 টা 0, 6 টা 0, মানে 10 লক্ষ আর কি। কথাটা ক্লিয়ার? এই 10 লক্ষ হচ্ছে এখান থেকে এটার দূরত্ব। আপনার যদি 1 কিলোমিটার সমান কেউ বলে 1 কিলোমিটার সমান কত, তাহলে আপনি বলবেন 10,000 মিলিমিটার। কথা বুঝতে পারছেন? এখন অঙ্কটাতে কি বলছে? 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? তার মানে হচ্ছে 1 কিলোমিটার সমান এত মিলিমিটার। খেয়াল করে, তার মানে এইটার যদি হয় আমার 6 টা 0, তাহলে উপরে যাবে এটা 1। তাহলে জাস্ট আপনি শূন্য হিসাব করবেন, 6টা কোথায় আছে? একটাতেও নাই, এখানে আছে। তাহলে উত্তর খ নাম্বার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, এই একটা অঙ্ক, এটা গতকাল রাত্রেও আমি করিয়েছি, ডু অর ডাই বেসে সম্ভবত, তাই না? অঙ্কটা আমি বলি, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জাস্ট একটু বলছি যে গড়ের অঙ্কগুলো আপনি মানে 2 3 সেকেন্ডে করতে পারবেন। গড়ের অঙ্কের বলেন তো মূল সমস্যাটা কি? আপনারা কি একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা যে গড়ের অঙ্ক করতে চান সেখানে মূল সমস্যাটা কি? এর আগের অঙ্কটা আমি শর্টকাটে আনি নেই, অন্তত ভাবতেছি এটা অন্তত শর্টকাটে দিব, কিন্তু আপনাদের হয়তো বেসিক ক্লিয়ার করতে পারবো না, কারণ বেসিকের জন্য আমার প্রায় 30 মিনিট সময় লাগে। বুঝতে পারতেন? বলেন তো মূল সমস্যাটা কি? আমাদের গড়ের অঙ্কের মূল সমস্যাটাই হচ্ছে মানে ক্যালকুলেশন করা, এটাই হচ্ছে মূল সমস্যা। ক্যালকুলেশন করাটাই হচ্ছে মূল সমস্যা। আর এই ক্যালকুলেশন সমাধানের জন্য আমি কিন্তু আমার ম্যাথ টিউটর বইয়ে এই সর্বপ্রথম গড় নিয়ে একটা গবেষণা যুক্ত করেছি, যেটা A to Z। এখন দেখেন, আমি ওটা যদি ফলো করি, জাস্ট এই অঙ্কটা আমি বেসিক করাই দেবো, আপনাদের সমস্যা নেই, কারণ বেসিক ছাড়া প্রশ্ন সমাধান ক্লাসে আপনি বুঝবেন না। আমি যে শর্টকাটটা দিচ্ছি এটা খুবই সিম্পল। এখানে আমার বলছে কত, এই এখানে 6 জন পুরুষ, 8 জন স্ত্রী লোক, একজন বালক, টোটাল হচ্ছে কত? 14 15 জন, এদের গড় কত? 35। তো আমাদের মেথডে যে কাজটা করতে হয়, আমি আবারও বলছি, এটা বুঝবেন না, জাস্ট শুধু দেখেন। 35 হচ্ছে সবার গড়, টোটাল 15 জনের গড়। এর ভিতর পুরুষ হচ্ছে 40, মানে এর চাইতে উপরে যেটা থাকবে এটা উপরে লিখবেন, 40 35-এর সাথে বড় উপরে লিখবেন। আর স্ত্রী লোক হচ্ছে 34, তার মানে এটা নিচে লিখবেন। যেটা 35-এর সাথে বড় এটা উপরে লিখবেন, যেটা 35-এর সাথে ছোট এটা নিচে লিখবেন। ওকে, কাজ শেষ। এখন কাজ হচ্ছে, এখানে আমার পুরুষের গড় 40, তার মানে এখানে 35-এর সাথে বেশি, তার মানে 5 বিয়োগ করতে হবে, তাহলে এই এই জায়গায় চলে আসবে, গড়ে চলে আসবে। তাহলে এই 5 কয়জনের বেশি? 5 বেশি টোটাল 6 জন পুরুষের। তাহলে আমাকে -30, এখান থেকে -30 বিয়োগ করব। এবার আসেন, 34 থেকে 35 হতে কত কম? 1 কম, তার মানে 1 আমি যোগ করব। কিন্তু এই 34টা কার? স্ত্রী লোকের।
তাহলে কয়জন স্ত্রীলোক ছিল? 8 জন। তার মানে এই 8 জনের 1 করে বাড়াতে হবে। তার মানে কত? আমার +8, +8 হিসাব করব। তাহলে এখানে দেখেন তো 8 35 কত? 43। তাহলে 43 থেকে 30 গেলে কত থাকে? 30। আমি তো মানে লিখতে গিয়ে কথা বললাম, কিন্তু আপনি সর্বোচ্চ 2-3 সেকেন্ডে সমাধান করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের উত্তর কত? আপনি দেখেন বেসিকটা এখন করাবো সেটা কতটা সময় লাগে। আর এটা খুবই সিম্পল, মুখে মুখে খুব দ্রুত সমাধান করা যায়। ওকে, জুমে যারা আছেন তাদের মনে আছে গতকাল রাত্রে যে আমি ক্লাস করিয়েছি? একটু কমেন্টে জানান। ওকে, এখন আসেন আমি একটু মূল নিয়মে আসতেছি, আপনারা টেনশন নেন, আমি মূল নিয়মটাই করাচ্ছি। কারণ এখানে এই যে যেটা লিখলাম না, এটা কিন্তু শর্টকাট না, সরি, এটা শর্টকাট না, এটা বেসিক। আমি মূলত বেসিক থেকেই শর্টকাট তৈরি করি, কিন্তু ওটা এখন লম্বা আলোচনা লাগবে। এবার আসেন আপনাদের মতে যাই। বেসিকে যেখানে গড় আছে সেখানে আমরা মোট করব। তাহলে এখানে দেখেন, এই যে পুরুষ থাকলো না মহিলা থাকলো এগুলি দেখা যাবে না যখন গড় দেওয়া থাকবে। গড়ের ক্ষেত্রে শুধু হিসাব করতে হবে কতজন আছে। তাহলে 6 আর 14, এক কত? 15। তাহলে এই 15 জনের গড় ভালো করে দেখেন, এই 15 জনের গড় হচ্ছে আমার কত? 35 বছর। 35 বছর। ওকে, তাহলে আমরা বলছিলাম গড় থাকলে আমরা মোট বের করব। তাহলে এই 15 জনের আমাদের মোট বের করতে হবে। দেখেন এগুলি ক্যালকুলেশন করতে তো অনেক সময় লাগে। তাহলে 35 × 15, তাই কিনা? 35 × 15, তাহলে কত হবে? 5 × 15 হচ্ছে 75-এর 5, হাতের 7, তাহলে 3 × 15 45। তাহলে কত? এখানে 7 × 5 = 12, 52। তার মানে 525 বছর হচ্ছে এখানে মোট। ক্লিয়ার? আমরা মোটটা শেষ করলাম। এবার তাহলে আমাদের কাজটা কি? স্ত্রীলোকের বয়সের গড়, সরি, এখানে এদের গড় আছে, আমি বলছি যার যার গড় থাকবে তাদের মোট বের করতে হবে। তাহলে আমি যদি এখানে আপনাকে পুরুষ বলি, তাহলে পুরুষের আমার মোট কত হবে বলে? পুরুষের মোটটা কত হবে? তাহলে পুরুষের গড় হচ্ছে 40, পুরুষ আছে 6 জন, তাহলে 4×6 = 24। তার মানে 240 বছর হচ্ছে পুরুষের মোট। এবার কার গড় দেওয়া আছে? স্ত্রী লোকের। আমি বলছি যাদেরই গড় থাকবে তাদের মোট বের করতে হবে। তাহলে এই যে স্ত্রী লোক, এদের মোট কত? এদের মোট গড় হচ্ছে 34, এরা লোক হচ্ছে কয়জন? 8 জন। লোক হচ্ছে 8 জন। 4 × 8 = 32, হাতের 3, 3 × 8 = 24, তাহলে আমার এখানে আসতেছে 27, তাই কিনা? তার মানে 272। তাহলে এখানে 6 জন পুরুষ, এটা হচ্ছে 14 জন। তাহলে এই 14 জনের মোট কত হচ্ছে? 14 জনের মোট কত হচ্ছে? 14 জনের মোট আমাদের আসবে কত? উপরে 240, নিচে 272, রাইট? 2, 10, 11, হাতের 1, তাহলে হচ্ছে 512, তাই না? তাহলে আমি যদি এখান থেকে 512 বাদ দেই, এত বছর, তাই না? তাহলে আমার এই যে দেখেন 15 থেকে 14 গেলে একজনেরটা থাকে, ওই একজনটাই হচ্ছে ওই পিচ্চিটা কই গেল? ওই যে একজন বালক, দেখেন ওই একজন হচ্ছে ওর বয়স, তাহলে কত থাকে? 13 বছর। ক্লিয়ার? ধরেন অঙ্কটা আপনি বুঝছেন, অঙ্কটা পারেন, কিন্তু এত সময় তো পরীক্ষার হলে আপনি পাবেন না, পাবেন বলেন? সুযোগ নেই। সো এই কারণে আপনাকে গড়ের বেসিকটা জানতে হবে। গড় মানে যে সমান, সমান বলতে আসলে পৃথিবীতে কি কি বোঝায় বুঝতে হবে। এগুলো না বুঝলে আপনি গণিতে বেসিক স্ট্রং হবে না। আপনি যতই গণিত বেসিক বেসিক কথা শোনেন, কিন্তু গণিতের সৌন্দর্য বুঝতে হলে এর বাস্তব বেসিকটা বুঝতে হবে, যে আপনার লাইফের সাথে তার মানে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মানে ইউ অ্যান্ড ম্যাথমেটিক্স। কথা বুঝতে পারছেন? এটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। এখন দেখেন, এবার এই অঙ্কটা, এটা আমি প্রাইমারিতে অসংখ্য বার এই সিরিজেই করিয়েছি, জাস্ট আমি দ্রুত অঙ্কটা করাবো। দেখেন, প্রথমত হচ্ছে এই টাইপের অঙ্কের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি, যেটা বেসিক থেকে আমরা ইউজ করি, x+y, এখানে হচ্ছে বোথ, এইটা হচ্ছে না। কথাটা ক্লিয়ার? আমি এখানে এই সূত্রটাই শুধু বোঝাবো, আজকে আর ব্যান চিত্র আঁকবো না। এটা হচ্ছে টোটাল, যেমন এগুলি পার্সেন্টেজ দিয়ে অঙ্ক হচ্ছে না, তার মানে টোটাল বলতে এখানে ঐকিকের বা শতকরার 100-কে বোঝায়।
ওকে, এরপর দুটো পার্সেন্টেজ থাকবে, যেমন এটার একটা বাংলার পার্সেন্টেজ আছে 70, তার মানে ওটা হচ্ছে এক্স, এখানে এক্স হচ্ছে 70। একইভাবে আরেকটা আছে গণিত, ওটা হবে ওয়াই, ওটা কত আছে 80। কথা বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন, এটা 100%, এটা 70%, এটা 80%। কথাটা ক্লিয়ার? বোধটা কি আমি একটু বলি। বোধটা হচ্ছে এই তিনটা সেম। কেউ যদি আগের ক্লাস না করেন, এই আলোচনা থেকেও এটা মনে রাখতে পারবেন। এই তিনটা সেম, তিনটে কেমন সেম? এটা যদি পাস হয়, এটা যদি পাস হয়, এটাও পাস হবে। দেখেন তো এরা কি, এরা পাস করছে। তার মানে এই বোধটা মূলত পাস হবে। দেখেন, কিন্তু এখানে বোধ যেটা দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করছে। তার মানে এই যে পুরোটাই পাস, আর এই যে নানটা হচ্ছে ফেল। কথাটা ক্লিয়ার? তার মানে এই যে উভয় বিষয় যেটা ফেল দিছে, আসলে এটা নানের মান দিছে। ভালো করে দেখেন, এখানে যদি ফেল থাকতো তাহলে এটা নানটা হতো পাস, এটার উল্টা হবে। তাহলে এখানে নানটা আমার 10%। খেয়াল করে দেখেন, তাহলে আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, এই তিনটা একই এককে থাকবে। পাস 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 থাকলে তিনটেই পাস, ফেল 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 থাকলে তিনটাই ফেল। এখানে এই বক্সে যারা থাকবে, এদের বাইরে যেটা থাকবে এটার উল্টা। এই দুটো মিলে হচ্ছে 100। এখন আসেন, তাহলে বোধ আমার এখানে দেওয়া নেই, বোধ দেওয়া নেই, দুঃখজনক। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, এখানে নাম দেওয়া আছে 10%। এবার আপনি অঙ্ক করেন, এটা হচ্ছে কত? 70, 40, 150, 160। তাহলে আপনি বোধটাকে এ পাশে নিয়ে আসেন, এটা আস্তে আস্তে 160%, এটা এ পাশে আনেন 100%। তাহলে বোধ আসলে কত? দেখেন 60%। এখন এটা হচ্ছে উভয় বিষয়ে কি করছে, পাস করছে। দেখেন, কারণ এটা এই বক্সেরটা না, উভয় বিষয়ে পাস করছে। এখন উভয় বিষয় পাস করছে, কিন্তু তারা বাস্তবে পাস বলছে, এখানে আমরা দেখতেছি উভয় বিষয় পাস করছে 60%, তাই কিনা? কিন্তু তারা বলছে যে 240 জন। তার মানে পরিমাণের কথা বলছে, পাস করছে 240 জন, শতকরায় পাইলাম 60%। তার মানে কি, আপনি এটাকে দুই দুই ভাবে সমাধান করেন, তাহলে এই 60% শতকরায় পাস করছে, আর পরিমাণে পাস করছে 240। তার মানে কি, এটা সমান এটা। তাহলে আমার কি চাইছে, মোট শিক্ষার্থী, তার মানে ওই 100%টা বের করতে হবে, এই 100%টা। তাহলে 1%-এ আসবে 240/60, আর হচ্ছে 100%-এ আসবে আমার এটার সাথে গুণ করতে হবে, রাইট? গুণ করলে কি হবে, আহ, এটা এটা কাটে, তাহলে এখানে 4×6 = 24, এখানে আস্তে আস্তে কত, 400। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। এখন আসেন, এইটুকু বুঝতে পারছেন কিনা? এখন চাইলে আপনি এই 60%-কে এভাবেও, আমরা এখানে দুটো বেসিক মেথড ব্যবহার করি মোট বের করার জন্য। একটা হচ্ছে 60% আছে না, তার মানে আমরা কি করব, মোট শিক্ষার্থী, এখানে মোট হচ্ছে 100, আর পাস করছে কত, 60। তাহলে যেটা বের করবো সেটা উপরে থাকবে। ওকে, 100 উপরে, নিচে 60, তার মানে সরাসরি এখান থেকে আমরা এটা লিখবো। তাহলে দেওয়া আছে পাস কত, 240। তাহলে 240 গুণ করব, তাহলে এখানে কত, 4, তাহলে 400। আমি এই দুটো মেথডই আপনাদের চর্চায় রাখতে বলি, কারণ আহ, লাভ ক্ষতির কিছু অঙ্ক আছে, শতকরার কিছু অঙ্ক আছে, এটাতে সহজ, আবার কিছু অঙ্ক আছে এটাতে সহজ। এই কারণে আমি দুটোই আপনাদের প্র্যাকটিস করতে বলি। কথা বুঝতে পারছেন? দুটোই প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? আহ এখানে একটা ছোট বিজ্ঞাপন আছে, আমি বিজ্ঞাপনের ব্যাপারে আপনাদেরকে একটু বলি। আপনারা এটিকে নেগেটিভ ভাবে যদি মনে করেন, তাহলে কথাগুলো শোনার দরকার নেই। কিন্তু যদি মনে করেন এই তথ্যটা আপনার জীবনকে বদলে দিবে, তাহলে আপনি একটু পজিটিভ চিন্তা করবেন। কারণ আমাদের বিজ্ঞাপন জিনিসটা শুনলেই মনে হয় এই যে তার স্বার্থ সিন্ধি হাসিল, মানে তার স্বার্থ হাসিল শুরু করলো। এই তার বলতে গিয়ে আমরা শিক্ষকের সম্মানটাকেও ভুলে যাই, এটা একটা খুবই দুঃখজনক বিষয়। আমি যে ভালো পড়াই, ধরেন আমি যদি এই কথাটা না বলে, আপনি কিন্তু অন্য কারোর ডাকে চলে যাবেন। যিনি শুধু ক্যানভাস করে, যিনি নাচানাচি করে, তার ডাকে কিন্তু আপনি আকৃষ্ট হচ্ছেন। তার মানে আমার একটা নৈতিক দায়িত্ব কিন্তু এই জায়গায়ও আছে, আমি যে ভালো পড়াই এটা আপনাকে জানানো।
তার মানে হচ্ছে ভূমিকাটা এই কারণেই বললাম যে এখানে আমার পেশাটাই ফ্রিল্যান্সার, আমি পড়াবো। তবে আমি পড়াই, এটা হচ্ছে আমার পেশা, বাট আমি ভালো পড়াই, আপনাকে বেসিক থেকে শেখাই, এটা আমার একটা যোগ্যতা। তার মানে আমি আমার যোগ্যতা সেল করি। এই যে আমি একজন সেলার, আমার কাজ হচ্ছে একটা ভালো সেবা দেওয়া এবং এটা বেশি মানুষের কাছে পৌঁছানো, তাহলে আমার প্রফিট বেশি হবে, এটি তো স্বাভাবিক। কিন্তু এই প্রফিটটা যেন আপনাকে শোষণ করা না হয়। অর্থাৎ আপনি বেকার মানুষ, এই বেকারের জায়গা থেকে আমি কতটুকু ফ্লেক্সিবল থাকে, মানে হয়তো একজনের কাছে গেছেন, সে ফ্লেক্সিবল না। মানে দেখেন এখানে কয়েকটা ঘটনা, এক হচ্ছে আমি কতটা আপনাকে হেল্প করতেছি, এটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে টাকা ম্যাটার না। আবার হচ্ছে অনেক ভালো পড়াচ্ছে, সাথে যদি টাকাটাও রাস থাকে, তাহলে দুটো মিলে একজন বেকারের জীবন বদলে যেতে পারে। তাহলে এই যে কম্পিটিটিভ মার্কেটে আমি যে একটা জায়গায় আপনাকে স্পেস দিলাম, ধরেন আমি ফ্রিল্যান্সার টিচার, আমি টাকা নিচ্ছি, এরপরেও যে একটা এক্সট্রা স্পেস দিচ্ছি, ওটাই হচ্ছে আমার একান্তই ভালো কাজ। আর ওই ভালো কাজটার জন্যই আমাকে এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে, তাহলে আমার ভালো কাজটাও প্রচার পাবে, আমার প্রফিটের পাল্লাটাও ভারী হবে। এটা খুব সহজ একটা ইকুয়েশন, আমরা এই ইকুয়েশনটাই অনেকে বুঝতে পারে না। কথা বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন, আমার শূন্য থেকে জব বেসিক যে ম্যাথ কোর্সটা, এই কোর্সে আমরা কি করি বলেন তো? আমরা 6 মাস আপনাকে জুমে পড়াই। জুম তো বুঝেন, আপনি আমার সাথে কথা বলতে পারবেন। তো আবার এই যে ক্লাসগুলো রেকর্ড রাখি, রেকর্ড রাখি মানে কি ফেসবুকে না, সোশ্যাল মিডিয়ার কোথাও না, আমাদের অ্যাপে রাখি। এবং এই যে পরীক্ষা দিই, পরীক্ষাটা কোথায়? আমাদের অ্যাপে নেই। তার মানে সবকিছু প্রফেশনাল একটা কোর্স। এই প্রফেশনাল কোর্সের প্রাইস কিন্তু আমি বেশি রাখিনি, 1040, আপনি 50% ছাড়ে 520 টাকায় ভর্তি হতে পারবেন। এবং আমাদের ব্যাচটা শুরু হচ্ছে 23 অক্টোবর, 23 অক্টোবর শুরু হচ্ছে। তো আপনি চাইলে এই অল্প টাকায় অ্যাফোর্ড করতে পারবেন, কারণ হচ্ছে আমরা কিন্তু 6 মাস আপনাকে পড়াবো, প্রতি মাসে 100 টাকাও খরচ করতেছে না। এবার আমার একটা বিখ্যাত বই বলতে, বাংলাদেশে এই প্রথম সিকোয়েন্স ভিত্তিক বই, যেটা হচ্ছে ম্যাথ টিউটর। এখন দেখেন, এই যে ম্যাথ টিউটর বইটা, এই বইটাকে আপনি যদি নিজে নিজেও ফলো করেন, আমি নিশ্চিত আপনার গণিতের ক্ষেত্রে সমস্যা হবে না। কারণ বেসিক কি জিনিস, সেটা আপনি 10টা বই পড়ে থাকতে পারেন, আমারটা অন্তত ধার করে নিয়ে হলেও 5 দিন পড়বেন, তাহলেই বুঝবেন সত্যিকারের বেসিক কাকে বলে। এই বইটার দাম হচ্ছে 550 টাকা, কুরিয়ার চার্জ হচ্ছে 60 টাকা, তাহলে 610 টাকা। এখন দেখেন, এটা হচ্ছে আমার একটা বিজ্ঞাপন। ওকে, তাহলে এই বিজ্ঞাপনটা কখন আপনার জন্য ভালো কখন খারাপ, যদি এখানে আমি ভুল তথ্য দেই। আর যদি সঠিক তথ্য দেয় আর আপনি যদি আমাকে ফলো করে 6 মাস পরে একটা চাকরি পান, তাহলে কি হবে? আপনি প্রথম মাসে 20,000-এর উপর আপনি কি পাবেন? স্যালারি পাবেন। ওই তুলনায় কিন্তু আমি ছোট্ট একটা অংশ নিচ্ছি, রাইট? তারপরেও যারা ম্যাথ টিউটর বইটা অর্ডার করবেন, তাদের জন্য আমি জাস্ট চাচ্ছি সবার টেবিলে এরকম শক্তিশালী বইটা পৌঁছুক। এই কারণে যারা শুধু কোর্স করবেন তাদেরকে 550 টাকা দিতে হবে। আর যারা ম্যাথ টিউটর বইটা 550 টাকায় অর্ডার করবেন, তাদের জন্য আমি 6 মাস পড়াবো, কোনো টাকা নেব না। আমি আবারও বলছি যে এই বইটা যদি অর্ডার করেন 610 টাকা, মানে কুরিয়ার চার্জ তো এটা আলাদা, 550 টাকা, সেখানে 520 টাকা কোর্সের দাম। আপনি যদি বইটা অর্ডার করেন, তাহলে আমি আপনাকে ফ্রিতে পড়াচ্ছি। এখন এই যে বিষয়টা, এতে যদি বিজ্ঞাপন মনে হয়, আপনার কাছে যদি বেকার বান্ধব মনে না হয়, তাহলে আমি খুবই দুঃখিত। আপনারা ভাবুন, দেখেন, কথাটা বুঝতে পারছেন? একবার আমার সাথে 6টা মাস সময় দেন, গণিত আপনাকে কিভাবে শেখাতে হয় ওই দায়িত্বটুকু নিব ইনশাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? ওকে, এখন বিজ্ঞাপন শেষ, ঠিক আছে, আমাদের অঙ্ক আছে। আমাদের অঙ্ক আছে, চলুন আমরা একটু অঙ্কে আগাই। দেখেন, এখানে এই যে দেখেন, একই প্রশ্নে আরেকটা ধারার অঙ্ক, মানে সিরিজের অঙ্ক। দেখেন, এটার সাথে এটার পার্থক্য কত? 4। এটার সাথে এটার পার্থক্য কত? দেখেন তো, 8। দেখেন তো, আগের অঙ্ক আর এই অঙ্ক সেম না? এটা হচ্ছে 16। তাহলে এই পরেরটা দেখেন তো, 39-এর সাথে এটা দ্বিগুণ যদি 32 যোগ করি, 9, 10, 11-র 1, হাতের 1, 9, 111। দেখেন, সরি,
হুম, এটা কত নাম্বার? 16 32। আমি এখানে ভুল করছি, যুগে, তাই না? আমি ভুল করছি। ওকে, এখানে কত? 9 10 11 1 6 7 71। দেখেন অঙ্ক হচ্ছে কত? সি নাম্বার। ক্লিয়ার? বইটির জন্য আমাদের পেজে নোট করবেন, তাহলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসেন আমরা পরের অঙ্কটা যাই, 15 নাম্বার অঙ্ক। একটি দ্রব্য, একটি দ্রব্য, ভালো করে খেয়াল করে, 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতির শতকরা হার কত? দেখেন, আমরা এই অঙ্কটা যেটা করব, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করব। এটা হচ্ছে কি আমার বিক্রয় মূল্য, বলেন তো? এটা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। 20 টাকা ক্ষতি হয়, কথা বুঝতে পারছেন? আপনাদের একটা বিষয় বলি, যখন শতকরা ক্ষতি বা লাভ বের করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক। শতকরা ক্ষতি অথবা যখন লাভ বের করবেন, তখন একটা কাজ আপনাকে সবসময় করতে হবে, আপনাকে ক্রয় মূল্য বের করতে হবে। কি বের করতে হবে? কারণ সবসময় এই লাভ ক্ষতিটা টাকার অঙ্কে যখন আমরা করি, তখন আপনার ক্রয় মূল্যের উপর হয়। তারপরে একটু আগে এই সিরিজে আমি বলছিলাম যে যার শতকরা চাইবে সেটা উপরে বসাতে হয়। তার মানে শতকরা ক্ষতি চাইছেন, ক্ষতি উপরে বসাতে হয়। এরপর আমি বলছিলাম যে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করে এটা দশমিক ভগ্নাংশ হোক আর স্বাভাবিক ভগ্নাংশ হোক, ওটা শতকরায় রূপান্তর হয়। এগুলো শক্তিশালী বেসিক, এগুলি মাথায় রাখতে হবে। তার মানে এটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার ক্ষতি বের করার জন্য দুটো মূল্য দরকার, একটা বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য। কিন্তু এই অঙ্কে সরাসরি ক্রয় মূল্য নাই। এই 20 টাকা ক্ষতি মানে কি? আপনি একটা জিনিস যে টাকায় কিনছিলেন, বিক্রি করার পর আপনার প্রফিটে 380 টাকা আসলো। কত টাকা আসলো বলেন তো? 380 টাকা আসলো। এই যে 380 টাকা আসলো, এই 380 টাকা আসাতে আপনার 20 টাকা ক্ষতি হলো। তার মানে আরো যদি 20 টাকা আসতো, আরো যদি 20 টাকা আসতো, তাহলে সেটি আপনার আসল উঠে আসতো। এখানে আসলটাই হচ্ছে মূলত কি? ক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে আপনি ক্রয় মূল্য পেয়ে গেলেন। তাহলে ক্রয় মূল্য নিচে হচ্ছে 400, ক্ষতি হয়েছে কত? ওখানে স্পষ্ট দেওয়া আছে 20 টাকা। তার মানে আমি যদি এটা হিসাব করি, 4, এখানে হিসাব করলে 5%, তাহলে উত্তর হচ্ছে 5%। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা ঠিক পরের অঙ্কটা দেখি। করিম ও রহিমের নম্বরের অনুপাত, ভালো করে খেয়াল করেন, করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4। রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? একটা জিনিস দেখেন, এই অঙ্কটা যারা অনুপাতের অঙ্ক করছেন, তারা এই ব্যাপারটা ভালোভাবে বোঝার কথা। কেন? কারণ হচ্ছে আমরা জানি যখন দুটো অনুপাত দেওয়া থাকে, যেমন এখানে দুটো অনুপাত দেওয়া আছে, খেয়াল করে দেখেন, এই একটা অনুপাত, আহ এখানে দেখেন আরেকটা অনুপাত। এই দুটো অনুপাত দেওয়া আছে। দুটো অনুপাতের ভিতর, ভালো করে শুনেন, দুটো অনুপাতের ভিতরে যদি কখনো কোনো একটা রাশি, উত্তর বা পূর্ব রাশি যদি দুইবার থাকে, তাহলে মনে রাখবেন এটা আমাদের ধারাবাহিক অনুপাত অনুসারে সাজাতে হবে। তাহলে দেখেন, এখানে দুটোর ভিতর দেখেন, এখানে রহিম রহিম দুই জায়গায় রিপিট আছে কিনা, তার মানে নিশ্চিত থাকেন এই অঙ্কটা ধারাবাহিক অনুপাত হবে। ক্লিয়ার? তাহলে ধারাবাহিক অনুপাত যদি হয়, এটাকে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তাহলে এখানে করিমের অনুপাত, আর এখানে হচ্ছে আমার রহিম, এখানে কত? 3:4। এর উপর আবার রহিম আছে, কথা বুঝতে পারছেন? এরপর আবার আমার কি আছে? মোহন আছে। তাহলে এদের অনুপাত হচ্ছে 6:7। এখন আমরা এখানে যদি দুটো অনুপাতের, এটা কর্নারে যদি ওই ব্যক্তিটা সেম থাকবে, যেটা দুই জায়গায় আছে ওই রাশিটা, এবার আমাদের এটা প্রথমে লিখবো করিম, তারপর এই দুটোর পরিবর্তে একটা লিখবো রহিম, আর এইটা মোহন লিখবো। ক্লিয়ার? এখন আসেন আমরা যে কাজটা করব, এই ক্রমিক ধারাবাহিক অনুপাত লেখার একটা টেকনিক হচ্ছে হাঁটু ভাঙা দরল ব্যবহার করা।
কি ব্যবহার করা? দরুল ব্যবহার করা। এই দরুলটা এই যে এইভাবে বসাবেন, আমি আবারও দেখাচ্ছি, এভাবে বসাবেন। দরুল বসান, এটার মানে হচ্ছে 3 থেকে শুরু করবেন। 3 এর সাথে কে কানেক্টেড? 6। তার মানে এই দুটো গুণ করেন, 3 6 18। এরপর দেখেন এটা চলে গেছে 4-এর সাথে, তাহলে 6-এর সাথে কার রিলেশন? 4-এর, তাহলে এই দুটো গুণ করেন, তাহলে 4 6 24। এবার আসেন, এর সাথে কার সম্পর্ক? 7-এর, 4 7 28। ক্লিয়ার? খেয়াল করে দেখেন, এই হচ্ছে মূলত আমাদের কে অঙ্ক। এখন দেখেন, এখানে চাইছে কে, এটা যদি ছোট করা যায় একসাথে ছোট করে নেবেন। আমাদের অন্তত 2 দিয়েও যদি ভাগ দেই শুরু হবে, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 14 দুগুণে 28। যাই হোক, আমাদের এর মানে বোঝাচ্ছে যেটা, এটা হচ্ছে রহিমের, সরি, এটা হচ্ছে রহিমের অনুপাত, সরি করিমের অনুপাত, এটা রহিমের অনুপাত, এটা মোহনের অনুপাত। কিন্তু আমাদের অঙ্কে চাইছে করিম আর মোহন। তাহলে আমরা যদি করিম আর মোহন বের করতে চাই, খুবই সহজ। তাহলে এখানে করিমকে, এই যে করিম, তাহলে করিমেরটা হচ্ছে 9, তারপর কি মোহন, তাহলে মোহন কত? 14। তাহলে আমাদের উত্তর হচ্ছে 9:14। ক্লিয়ার? এটাই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। বলেন, বুঝতে সমস্যা আছে? প্লিজ। ক্লিয়ার তাই না? ওকে, মাশাল্লাহ, মাশাল্লাহ। এবার আসেন 17 নম্বর অঙ্কটা। আমি আপনাদের একটু বলে রাখি, এখন বিশেষ কারণবশত আমি চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক, মানে যদি সমস্যা না থাকে সর্বোচ্চ সংখ্যক গণিত সমাধান করার। এই কারণেই আপনারা ক্লাসটা হয়তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট হতে পারে। বুঝতে পারছেন? এই ধৈর্যটা নিয়েই কিন্তু আপনারা ক্লাসে থাকবেন। আমি আবারও বলছি, ক্লাসটা 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা একটু পরবর্তী অঙ্কটাতে যাই। এখানে বলছে শ্রুতির প্রতিকূলে যেতে যে সময়টা আপনার লাগে, ঠিক অনুকূলে যেতে ওটার অর্ধেক সময় লাগে। তাহলে যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে, তাহলে শ্রুতির অনুকূলে যেতে কত সময় লাগবে? এই অঙ্কগুলো মানে গতিবেগের খুবই সাধারণ অঙ্ক। আপনাকে শুধু এখানে ধরে নিতে হবে যে অনুকূলে যেতে যে সময় লাগে, প্রতিকূলে যেতে সময় লাগে, অনুকূলে সেটার অর্ধেক লাগে। অনুকূলে অর্ধেক লাগে মানে কি, খেয়াল করে দেখেন, প্রতিকূলে যা লাগে তার অর্ধেক। তার মানে প্রতিকূলে যা লাগে তার অর্ধেক, মানে এখানে লুকানো আছে, প্রতিকূলে যদি 2x লাগে, তাহলে অনুকূলে লাগবে x। এইভাবে ধরবেন, ভগ্নাংশ ধরবেন না। কারণ আপনি যদি ধরেন প্রতিকূল x ধরেন, প্রতিকূল x ধরেন, তাহলে আপনার অনুকূল ধরতে হবে x/2। তাহলে এটা ভগ্নাংশ চলে আসতেছে। তার চেয়ে হরটা ধরবেন, বড় যেটা এটা হর ধরবেন। সরি, কথা বুঝতে পারছেন? কারণ এটারই অর্ধেক। কথাটা ক্লিয়ার? তাহলে এটা যদি 2x হয়, এটা x হবে। তাহলে আমার মোট সময় এখানে দেওয়া আছে, তাহলে এই দুটোর মোট সময় কত? এত। তাহলে এখানে দেওয়া আছে কত? 12। তাহলে এখানে 3x, এখানে 12। তাহলে এখানে আমার x সমান, এটা কাটলে কত আছে? 4। এখন অনুকূল চাইছে, এটা তো অনুকূলই ধরছিলাম, তার মানে উত্তর হচ্ছে কত? 4 ঘন্টা। ক্লিয়ার? ওকে, এবার আসেন, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা যায়। খেয়াল করেন, দুটো নির্দিষ্ট বিন্দু আপনি যেভাবে নেন, এটা দিয়ে কতগুলো বৃত্ত আঁকা যায়। আসলে দেখেন, আমি যদি ছোট একটা দুটো বৃত্ত আঁকি, সরি বিশাল হয়ে গেছে, দেখি দিয়ে আঁকতে পারি কিনা। খেয়াল করে দেখেন, ধরেন আমি এখানে আঁকলাম, আবার ধরেন আর একটু বড় করে আঁকলাম, সাপোজ ধরেন, হুম, দেখেন, আবার ধরেন আর একটু বড় আঁকলাম, খেয়াল করে, এইভাবে ধরেন আরো বড় আঁকলাম, আঁকতেই পারি, নাকি বলে? ঠিক একই ভাবে আমি আরো বড় আঁকলাম,
ওকে, দেখেন আরো বড় আঁকলাম। আপনারা কাহিনী থেকে বুঝতেছেন যে এই দুটো বিন্দু দিয়ে, এই দুটো বিন্দুকে পুঁজি করে আপনি এভাবে আনলিমিটেড অসংখ্য বৃত্ত আঁকতে পারবেন, অসংখ্য বৃত্ত আঁকতে পারবেন। কথাটা ক্লিয়ার? তাহলে উত্তর হবে অসংখ্য। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমাদের 19 নম্বর অঙ্কটা। তাহলে দুই পাশে আমরা যোগ করে ফেলি। দুই পাশে যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে 3, তাহলে m 3 তারিখে 9, এখানে হচ্ছে 15। খেয়াল করেন এখানে 15 হলে 2m, তাহলে 6 15 আপনার 90। তাহলে এবার আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে 15m। দেখেন 5 নং 45-এর 5 হাতের 4, 9 কে 9 10 35, তারপর 6m, তারপর হচ্ছে 3 নং 27। ক্লিয়ার? 3 নং 27। এবার খেয়াল করেন আমি এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার কি হবে, 15 থেকে 6 গেলে 9m। আর এটা যদি ওপাশে যায় এটা তো এমনিতেই বুঝতে পারছেন 135 270, তার মানে এখানে এটা এই পাশে বিয়োগ করলে 135 থাকবে। তাহলে সুতরাং m সমান সমান 9 কে 9, তাহলে থাকে 4 5 9 45। তাহলে উত্তর, সরি, m এর মান আমি চেক না করে একটু সরাসরি উত্তরটা দিতে ঠিক আছে কিনা। আমি এখানে কাটতে ভুল করছি, কাটতে ভুল করছি কারণ এখানে ঠিকই আছে। দেখেন 9 কে 9, তাহলে এখানে 9 আছে, তাই না? তাহলে 5 নং 45, 9টা এখানে লিখে ফেলেছিলাম। তাহলে উত্তর হচ্ছে কত? আমাদের এখানে একটা জিনিস দেখেন, এই জায়গায় উত্তর 15, তাই না? ওকে, উত্তর 15। ক্লিয়ার? এরপর হচ্ছে লাস্ট অঙ্কটা। এই অঙ্কটা আপনারা যদি আমার বিগত ক্লাসগুলো করেন তাহলে কয়েক সেকেন্ডে করতে পারবেন। কিভাবে? এখানে ভ্যালু দেওয়া আছে কি, √3। তাহলে এটা ঘন হলে ভিতরে প্লাস আছে, বাইরে কি হবে, মাইনাস হবে, -3। আবার এটাকে ডাবল হবে, সেটা হচ্ছে কি √3। তাহলে এটা হবে 3√3, এখানে 3√3, তার মানে 0। এটা যারা বেসিক জানেন তারা মুখে মুখে সমাধান করতে পারবেন। এখন আসেন আসলে মূলত এখানে কি বলছে। এখানে যে জিনিসটা বলছে এটার আমরা একটা সূত্র ফেলবো, এটাকে প্লাস আছে প্লাসের উপর পড়বে। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে আমি বলছিলাম না ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, সেটা হচ্ছে এটা। এক্স ওয়াই লেখার দরকার নেই কারণ এটা কাটলে শেষ। তার মানে আবার কি আসবে, 1/x। তাহলে দেখেন আমি প্রথমত এটার মান দিয়ে শুরু করছিলাম যে √3, এটাকে ঘন করতে হবে, ভিতরে প্লাস আছে বাইরে মাইনাস দিতে হবে, তারপর 3 আছে। এখন এ বি লিখিনি কারণ ওটা কাটাকাটি করলে বাদ যায়। তাহলে আবার ব্রেকেটে এটাই থাকবে, মানে এই দুই ব্রেকেটে এটা থাকবে, এই কারণে আবার আমি কি করছি, √3 গুণ করছি। এটা থেকে আসবে √3 এর উপর, ব্যাস। আপনি যদি সূত্রটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুতই আপনি এটা পারবেন। ক্লিয়ার? এবার আসেন আমাদের এটা লাস্ট একটা বিষয় আমি একটু বলি। আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে, বিশেষ করে ইংলিশ একটা ব্যাচ শুরু হচ্ছে 20 তারিখ, 20 অক্টোবর। আপনারা বুঝতেই পারছেন আমার প্রতিটা ব্যাচ কতটা গুছানো। ঠিক এই এই ফিচার গুলো পাবেন আপনি মাত্র 550 টাকায় ভর্তি হতে পারবেন। 6 মাস ক্লাস পাবেন প্রত্যেকটা বেসিক থেকে, জুমে করবেন, ক্লাস টেস্ট সবই, এভরিথিং, সবকিছু প্রিমিয়াম লেভেলের। আর যদি আমার ইংলিশ টিউটর বইটা আমাদের কাছে অর্ডার করেন তাহলে 600 টাকা বইয়ের দাম, আর 60 টাকা হচ্ছে কুরিয়ার চার্জ, তার মানে কি 660। এখন একটু খেয়াল করে দেখেন আমি সব সময় এত সুবিধা দিচ্ছি যে আপনারা জানেন কিনা, যদি আপনার পাশে কেউ ইংলিশ টিউটরটা একবার পড়ে থাকে, আপনি জাস্ট নিয়ে একটা দিন পড়বেন, পড়ার পর যদি ভালো লাগে এবং মনে করেন যে আজীবন দীর্ঘদিন ধরে আমি এমন একটা বই খুঁজতেছিলাম যেটা পড়লে আমি নিজের মতো করে বুঝতে পারি,
তাহলে আমাদের এখানে নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন। আর যদি আপনি এই বইটা অর্ডার করেন তাহলে আমি আপনাকে 6 মাস ফ্রিতে পড়াবো। আর যদি কেউ বলেন না আমি শুধু কোর্স করতে চাই, তাহলে তারা 550 টাকায় ভর্তির সুযোগ পাচ্ছেন। আর যদি বইটা 600 টাকায় অর্ডার করেন তাহলে আমি আপনার কাছ থেকে 6 মাস কোনো টাকা পয়সা নেব না, একদম ফ্রিতে পড়াবো। সো এই সুযোগগুলো আপনারা ভাববেন, দেখবেন, যদি মনে করেন আপনার জীবন বদলে দিবে, তাহলে তো ওই বদলে দেওয়ার গল্পের নায়ক আপনি। বাট আপনার সহযাত্রী হিসেবে বা মেন্টর হিসেবে আমি সাপোর্ট দিতে চাই। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।